হসপিটালে সকলের সামনে পার্বতীর উপর রেগে গিয়ে তাকে কুশিয়ে চড় মেরে দিল নতুন। অন্যদিকে কমলিনীর খারাপ অবস্থা এই কথা জানতে পেরে বাড়ির মধ্যে খাবার টেবিলে বসে হাসাহাসি করছে বর্ষা। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীর জন্য সকলেই ভীষণই টেনশন করছে, কখন কমলিনীর জ্ঞান ফিরবে। সকলে একসঙ্গে কমলিনীকে দেখবে। কমলিনীর বাবা বলে, আমার মেয়েটা বুঝি আর বাঁচবে না, আমার মেয়েটা শেষ মুহূর্তে এসে এভাবে কষ্ট পাবে আমি কখনো কল্পনা করিনি। ডক্টর যেভাবে এসে একটু পরপর এসে বলছে রক্ত কোনোভাবেই কমলিনীর শরীরে যাচ্ছে না, এ কথাগুলো শুনে কমলিনীর বাবা আপসেট হয়ে পড়ে, দু চোখ দিয়ে জল পড়তে থাকে। তখনই নতুন রেগে যায়। নতুন রেগে গিয়ে চিৎকার করে ওঠে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা কি আপনারা জানেন? ভালো হবে কি হবে না সেটাও কি আপনারা নির্ধারণ করে দিবেন? আপনারা কি ভবিষ্যৎবাণী করেন নাকি আপনারা ডাক্তার? বাবিল তখন রেগে গিয়ে নতুনকে বলে, নতুন কাকু তুমি এভাবে রিয়েক্ট করতে পারো না, তুমি এভাবে কেন রিয়েক্ট করছো? যা সত্যি তা তো সত্যি হবে, তাই না? সকলেই তো একথা বলছে, যা সত্যি তা কখনো মিথ্যাতে রূপান্তর হবে না। সকলে যে কথা বলছে আমরা সেই কথাই বলছি। নতুন তখন বলে, কোন সত্যির কথা বলছিস বাবিল? আরে তোরা যে যার মতো করে কথা বলেই যাচ্ছিস, এক একজন এক এক কথা বলছিস। কমলিনী বাঁচবে না, শেষ হয়ে যাবে, সেটা কি তোরা ডিসাইড করে দিবি নাকি? এখনো তো অনেক সময় আছে, একটা মানুষ এখনো বেঁচে আছে, আর তাকে নিয়ে তোরা যা খুশি তা না বলেই যাচ্ছিস। এগুলো আমি কোনোভাবেই সহ্য করবো না। অনেক হয়েছে, অনেক নাটক আমি সহ্য করেছি, এই কথাগুলো আর একবারও বলবি না। এদিকে নতুনেরই কর্মকাণ্ড দেখে সকলেই তো হতদম্ব হয়ে পড়ে। আর তখনই কমলিনীর দাদা প্রসন বলে, কি ব্যাপার নতুনদা, তুমি এভাবে কেন কথা বলছো? সকলের সঙ্গে অনেকক্ষণ যাবৎ তুমি অনেক অপমান করে কথা বলছো আমাকে, এমনকি তুমি বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করছো। কেন সেটা করছো? কোন অধিকারে? সব অধিকার তুমি হারিয়ে ফেলেছো, আর কোনো কথাই বলবে না তুমি। কাকামণি তখন প্রসনকে থামানোর চেষ্টা করে, আচ্ছা হয়েছে তো, নতুনের তো একটু কষ্ট লাগতেই পারে, স্বাভাবিক না? এতদিন ছিল কমলিনী তার পাশে, এটা তো একটু কষ্ট লাগারই বিষয়। এত কথা বলার কি দরকার এখানে? আর এখন তো আমরা কোনো কিছুই জানি না, আগ বাড়িয়ে কোনো কিছু না বলাই ভালো হবে। এদিকে পার্বতী তখন নতুনের দিকে তাকিয়ে বলে, ওগো আমি বলছিলাম কি তুমি একটু চুপ করে থাকো না। তোমাকে যেহেতু কেউ পছন্দ করে না, তোমার কথাগুলো পছন্দ করে না, তোমার অনেক রোগ বালাই রয়েছে, তুমি তো অসুস্থ হয়ে যাবে, তোমাকে তো কেউ পছন্দ করে না, অনেক কথা শোনাচ্ছে তোমাকে। আমি বলছিলাম কি তুমি এবার চুপ করে দাঁড়িয়ে থাকো। এদিকে পার্বতীর মুখে এই কথা শুনে কুর্চি তখন বলে ওঠে, বা তুমি নতুনদার সব কিছুই জানো, খোঁজ খবর রাখো তাহলে। তখনই পার্বতী বলে, খোঁজ খবর রাখবো না? ও তো আমার হাজবেন্ড, ওর শরীর খারাপ সেটা আমি খুব ভালো করে জানি। এভাবে যদি রেগে যায় ওর শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তখনই আবার চিৎকার করে ওঠে নতুন, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না কেউ। আমি কোনো কথা শুনতে চাই না কারো মুখ থেকে, না তোমরা কেউ ডাক্তার নও, তোমরা আজে বাজে কথা কেন বলছো? এদিকে মিঠি এসে বলে, কি ব্যাপার, মায়ের কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? মিঠিল তখন বলে, না মিঠি, তেমন কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি কাকিমার অবস্থা আরেকটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কোনোভাবে ওনার শরীরে রক্ত যাচ্ছেই না। আর একটা কথা নতুন কাকু, তুমি এভাবে কেন রিয়েক্ট করছো? সকলে যেটা জানে, সকলে যেটা সত্যি মনে করে সে প্রশ্নই তুলছে। ডাক্তার যদি বলতে পারে তাদের হাতে কোনো আর আশা নেই, এখন কাকিমাকে নিজেকে লড়াই করে বাঁচতে হবে। আর আমরা কি এই প্রশ্ন তুলতেই পারি না? এখনও কিন্তু কাকিমার লাইফ রিস্কে রয়েছে। এই কথা শুনে আরও রেগে যায় নতুন। মিঠিলের কাছে এসে বলে, তোরা এত কথা বলিস না মিঠিল, অনেক হয়েছে, অনেকক্ষণ যাবত সহ্য করে যাচ্ছি, আমার সামনে এত কথা বলার কি দরকার? আমি কোনোভাবে এইসব কিছু বিশ্বাস করি না। ঠিক কমলিনী ফিরে আসবে, কমলিনী ফিরে আসাটা অত্যন্ত জরুরি। এদিকে কাকামণি প্রসন সকলে তো ভীষণই হতদম্ব হয়ে তাকিয়ে থাকে। নতুন তখন বলে, আমি নিজে বলছি কমলিনী বেঁচে ফিরবে। প্রসন বলে, তুমি কি আসলে জানো বেঁচে ফিরবে? কুর্চি তখন নতুনের দিকে তাকিয়ে বলে, নতুন দা এসব নাটক না এখন তুমি বন্ধ করো, তোমার জন্যই তো এত কিছু হয়েছে। তুমি কি একবার ভেবে দেখেছো মানসিক চাপ সৃষ্টি হয়েছে আমার বৌদিবাইয়ের জীবনে, আর সেই চাপ থেকে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। এখন তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছ, নাটক শুরু করে দিয়েছো আমাদের মাঝে। এই নাটকগুলো তুমি বন্ধ করো। তুমি কি ভেবেছিলে যে শুধুমাত্র খাওয়া দাওয়ার উপর নির্ভর করে বৌদিবাইয়ের এরকম একটা সিচুয়েশন হয়েছে? না, তোমার বউ এ বাড়িতে আসার পর থেকে তুমি বৌদিবাইকে অনেক যন্ত্রণা দিয়েছো, মানসিক টর্চার করেছো। আজকে যদি বৌদিবাইয়ের কোনো কিছু হয়ে যায় তার জন্য তুমি দায়ী থাকবে, তুমি আমি বলে দিলাম নতুন দা। এ বলে তখন কুর্চি নতুন এদিকে আঙুল তুলতে থাকে। এদিকে নতুন তো হার্টের রুগী, নতুন কোনোভাবে এসব কিছু আর নিতে পারছে না, সকলেই ভীষণই ট্রমা দিচ্ছে তাকে। পার্বতী তখন বলে ওঠে, একটা মানুষকে এভাবে অপমান না করলেই কি নয়? অনেকক্ষণ যাবৎ এই মানুষটাকে অপমান করা হচ্ছে, এই মানুষটা অনেকক্ষণ যাবৎ অপমান সহ্য করে যাচ্ছে, আমারও তো গায়ে লাগছে সেই কথাগুলো, তাই না? বলছিলাম কি চলো আমরা এখান থেকে চলে যাই। নতুন তখন আবারও রেগে যায় পার্বতীর উপর, আর তখনই আঙুল তুলে তাকে চর মারতে যাবে। পার্বতীর উপর রেগে থাকে, তার দিকে আঙুল তুলে বলে, তুমি কোনো কথা বলবে না, আমি কথা বলছি তো এখানে, তোমার কথা বলার কি দরকার? আমি কারো কোনো কথাই শুনতে চাই না। বুবলাই তখন বলে, কি ব্যাপার তোমরা এইভাবে নতুন কাকুকে দোষারোপ কেন করছো? আচ্ছা নতুন কাকুর দোষটা কি? নতুন কাকুর এখন কিন্তু মানসিক অবস্থা ভালো না, মা এখন অসুস্থ, নতুন কাকুর একটু খারাপ লাগতেই পারে।
কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, নতুন কাকু কিন্তু হার্টের রুগী। কিছুদিন আগে কি হয়েছিল সেটা কি ভুলে গেছো? এখন নতুন কাকুকে তোমরা যদি মানসিক চাপ দাও তাহলে কিন্তু সেই সমস্যাটা আবার হবে। তাই আমি বলছি নতুন কাকুকে আর কোনো অপমান করে কথা বলবে না। নতুন কাকু, আই এম এক্সট্রিমলি সরি, আসলে সকলের মনের অবস্থা ঠিক নেই তো। অন্যদিকে বাড়ির মধ্যে খাবার টেবিলে বসে রয়েছে ছোট ঠাম্মি, বড় ঠাম্মি আর বর্ষা। বর্ষা খাবার নিয়ে আসে আর ঠাম্মিকে বলে, কি ব্যাপার তোমরা এইভাবে বসে রয়েছো, খাবার খাবে না? বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মি তখন বলে ওঠে, খাবার কি আমার মুখ দিয়ে এখন ঢুকবে রে, আমার গলা দিয়ে নামবে রে, মনটা তো আমার ছটফট করছে, একবার ফোন করে যদি জানতে পারতাম। বর্ষা তখন বলে, আমি তো ফোন দিয়েছি, বেশি একটা ভালো না গো, মনে হয় না বেশি দিন বাঁচবে। কথা শোনার পর এদিকে ঠাম্মির মাথায় আকাশ ভেঙে পড়ে। ঠাম্মি তখন বলে, এসব তুমি কি বলছো? তুমি কি ফোন করেছো? কাকে ফোন করেছো? বর্ষা তখন বলে, একটু আগেই তো রুদ্রকে ফোন করলাম, কিন্তু রুদ্র ফোন করে যেটা বলল আমি আসলে ঠিক থাকতে পারছি না, এই জন্যই তো খাবার দাবার আগে খেয়ে নিই, কখন কি ঘটনা ঘটে যায়, কখন কি খবর আসে, সেজন্য খাবার খেয়ে নিলাম আর কি, পেটটা ভরে। এদিকে তখনই আবার বড় ঠাম্মি বলে, হ্যাঁ তুমি পেট ভরে খেয়ে নাও, যদি উল্টাপাল্টা কোনো কিছু হয়ে যায় তারপর তুমি আর খেতে পারবে না, তাই না? এদিকে ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে, কোনোভাবে খাবার আর গলা দিয়ে নামছে না। ঠাম্মি তখন বলে, আমি এখন খাবার খাবো না। বর্ষা তখন বলে, কেন খাবে না? তোমাদের খারাপ লাগে? আমার বুঝি খারাপ লাগে না? যদিও উনি আমার সঙ্গে তেমন কথাবার্তাই বলতো না, আর রুদ্রের উপর তো প্রচণ্ড রকম রেগে রয়েছিল। রুদ্র তো গিয়েছে দেখার জন্য, আসলে কিন্তু রুদ্র মন থেকে তার মাকে অনেক ভালোবাসে, কিন্তু তার উপর তো আমাদের কোনো হাত নেই, কিছু যদি হয়েও যায় আমরা কি কোনো কিছু করতে পারবো? তাই খাওয়া দাওয়া ছাড়া আমাদের একদম উচিত হবে না। ঠাম্মি তোমরা বরং খাবারটা খেয়ে নাও, আমি আসলে খাবার টেবিলে বসে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু যা সত্যি তা তো বললাম। এদিকে বর্ষা যখন এই কথাগুলো বলতে থাকে, বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মি নিজেকে আর সামনে রাখতে পারছে না, আর ঠাম্মি তখন বলে ওঠে, হয়েছে, অনেক হয়েছে, আর কোনো অলক্ষণে কথা তুমি বলো না বাপু, এ কথাগুলো শুনতেও না আমার খারাপ লাগছে, আমি খাবো না, তুমি পেট ভরে খাও, তুমি না খেলে তো আর হবে না। এদিকে বড় ঠাম্মি তখন বলে, তুমি বরং আমাদের খাবারগুলো খেয়ে ফেলো, আমরা খাবো না, আমরা উঠে পড়ছি। বর্ষা তখন বলে, এ বাবা কি বলছো কি, তোমাদের খাবার কি করে আমি খাবো? আমি তো খাচ্ছি, কেন তোমরা কি সেটা জানো না? আমি তো ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর আমাকে বলেছে একদম যাতে খালি পেটে না থাকি, সেজন্যই তো আমাকে খাবার খেতে হয়, তা না হলে আমার গলা দিয়ে কি খাবার নামতো? তোমরা বলো তো। আর তোমরা একদম চিন্তা করো না, আর আমি কি ভেবেছিলাম নাকি তোমাদের এতটা খারাপ লাগবে? যা সত্যি তা তো আমি তোমাকে বলেই দিলাম। এদিকে বড় ঠাম্মি তখন বলে, আমার যদি সে সাহস থাকতো, সে ক্ষমতা থাকতো, তাহলে আমার বয়সটা আমার বৌমাকে দিয়ে দিতাম। বর্ষা তখন বলে, এটা আবার কী ধরনের কথা বললে বড় ঠাম্মি? এটা কি হয় নাকি? কারো বয়স, কারো আয়ুষ্কাল কি অন্যজনকে দান করা যায় নাকি? এটা তোমরা ভুল বলে জানো তো। এ বলে তখন বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মি আর কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে পড়ে। অন্যদিকে কুর্চি এবং মিঠি পুজো শেষ করে ফুল নিয়ে আসে। ফুল নিয়ে এসে তখন সকলের সামনে বলে, আমি একবার বৌদিবার সঙ্গে দেখা করতে চাই, ফুলগুলো মাথায় ছুঁয়ে দিয়ে আসবো। নতুন তখন বলে, আমিও যেতে চাই তোমার সঙ্গে। তখনই কুর্চি বলে, তুমি কেন যাবে? তোমাকে যেতে হবে না, আমি বরং যাই। নতুন তাদেরকে আটকানোর চেষ্টা করে, দেখ এগুলো নিয়ে যাস না প্লিজ, এগুলোর মধ্যে অনেক ব্যাকটেরিয়া রয়েছে। তখনই কুর্চি বলে, যাই থাকুক না কেন, এটাই তো শেষ বর্ষা, ডক্টররা তো কোনো কিছুই করতে পারলো না, বারবার এসে বলে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, তা আমরা এতটুকু করতে পারি। নতুন তখন বলে, এভাবে তোমরা আমাকে ভুল বুঝো না। তখনই এবার প্রশ্ন বলে ওঠে, তোমাকে ভুল বুঝবে না তো কি করবে? তুমি যা কর্মকাণ্ড করেছো এগুলোর পরেও কি তোমাকে আর ভুল বোঝার কোনো জায়গায় রেখেছো? কাকামণি তখন নতুনের দিকে তাকে বলে, যাই হয়ে যাক না কেন, স্বতন্ত্র একটা কথা বলছি, যেহেতু এই সব কিছু আসলে তোমার জন্যই হয়েছে, কিন্তু মানসিক একটা চাপ সৃষ্টি হয়েছে বুড়িমার মনে, আর আমার বিশ্বাস তুমি বুড়িমাকে সুস্থ করতে পারবে, সে অধিকার তোমার আছে, তুমি সেটা নিশ্চয়ই পারবে। কমলিনের বাবা বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার মেয়েটাকে নিয়ে এত ছেলে খেলা কেন হচ্ছে? অন্যদিকে দেখা যাবে কমলিনীর কাছে ডক্টর এসে জানায়, কিছুক্ষণ পরে হয়তো বা কিছু একটা বলা যাবে, ইঞ্জেকশনটা পুশ করেছি তো, কিন্তু উনি তো এখনও নিজের সঙ্গে লড়াই করছে না, নিজের সঙ্গে লড়াই না করলে তো ওনাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। কুচি নতুনকে অনেক অপমান করে তখন সেখান থেকে চলে যায়, অর্থাৎ ফুলগুলো নিয়ে কমলিনীর পাশে দাঁড়ানোর জন্য। ঠিক সেই মুহূর্তে বুবলা এসে নতুনের পাশে এসে দাঁড়ায়। নতুন কাকু তুমি একদম আপসেট হয়েও না, আসলে সকলের মাথা ঠিক নেই তো, কি বলতে কি বলে ফেলে, তোমার শরীরের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল, তোমার কিন্তু আরও খারাপ অবস্থা হয়ে যাবে, তাই এখন কোনোভাবে তুমি চিন্তিত হয়েও না। এদিকে নতুন বলে, সেটা আমি বুঝতেই পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি। বুবলায় বলে, তুমি এখানে থেকে আর কি করবে? নতুন কাকু তুমি বরং বাড়িতে চলে যাও। পার্বতী তখন বলে, অনেকক্ষণ যাবত তোমাদের অপমান সহ্য করছি, নানাভাবে মানুষটাকে অপমান করার চেষ্টা করছো, আমি বলছি কি একটা মানুষকে এভাবে কি অপমান না করলেই নয়? এই মানুষটা তোমাদের জন্য কি না করেছে? কমলিনীর বাবা তখন সকলের সামনে বলে, এভাবে আমার মেয়েটাকে নিয়ে ছেলে খেলা কেন করছো? তোমার কি আমার সঙ্গে তোমার কি মস্করা করার সম্পর্ক নাকি? নতুন তখন বলে, সেটা জানি না, কিন্তু আমি কারোর সঙ্গে কোনো মস্করা করছি না। অন্যদিকে দেখা
যাবে কমলিনী একটু একটু করে রেসপন্স করার চেষ্টা করে। তাকে আরও সাহস যোগাতে হবে, তাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। এদিকে কুর্চি এবং মিঠি যখন সেই পুজোর ফুলগুলো নিয়ে যায়, একটু একটু করে চোখ খোলার চেষ্টা করে কমলিনী। ডক্টরকে রিকোয়েস্ট করে সেই ফুলগুলো কমলিনীর পাশে আনানোর ব্যবস্থা করে কুর্চি এবং মিঠি। কিছুক্ষণ পর ডক্টর এসে কমলিনীর এই আত্মবিশ্বাস দেখে তখন তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে বলে এখানে কয় আঙ্গুল রয়েছে, আর কমলিনী সেটা উত্তর দেয়। কিছুক্ষণ পর ডক্টর এসে সকলকে জানায় এখন পেশেন্ট একটু বিপদমুক্ত রয়েছে, আপনারা একদম চিন্তা করবেন না। রেসপন্স করেছে, একদম রক্ত খুব সুন্দরভাবে শরীরের মধ্যে প্রবেশ করছে। একথা শোনার পর সকলে ভীষণই খুশি হয়ে যায়। আর তখনই নতুনকে বলে আপনারা প্লিজ এতটা উতলা হবেন না, তবে আপনারা চাইলে এখন পেশেন্টকে দেখতে পারেন, একজন বা দুইজন করে যাবেন, একসঙ্গে সকলে যেতে পারবেন না। পেশেন্টকে আমরা অন্য জায়গায় শিফট করে নিচ্ছি, ওই জায়গার মধ্যে গেলে পেশেন্ট আরও আত্মবিশ্বাসী হয়ে পড়বে, আর সেখান থেকে আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে। তখনই নতুন হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। কান্নায় ভেঙে তখন ডক্টরের হাত ধরে বলে থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এই বলে তখন ডক্টরকে ধন্যবাদ দেয়, আর সকলেই তাকিয়ে থাকে ডক্টরের দিকে।